অনেক কিন্তু ভোটার হয়ে গেছে, ছিটমহলে থাকে কিন্তু তারা ভোটার হয়ে গেছে বাংলাদেশে কোন একটা গ্রামের ঠিকানা ব্যবহার করে, সেই লোকগুলো তো আর ওই তালিকাতে নেই। আপনার হেড কাউন্টিং রিপোর্টে এখন বলছে যে আপনার 41,449 জন বর্তমান যে তালিকাটা করলো, এটাও এরা নাগরিক, এরা কখনো ভোটার হয় নাই। কিন্তু ছিটমহলে তো অনেক মানুষই আছে যারা বাংলাদেশের ঠিকানা ব্যবহার করে সেই ভোটার হয়েছে, ভোটাধিকার প্রয়োগ করছে। ওই সংখ্যাটা হিসেব করলে তো লাখেরও অধিক। আপনি কোন ধরনের আশঙ্কা, মানে আমাদের আশাবাদ বা আনন্দ উৎসাহের সঙ্গে তো অপ্রত্যাশিত আশঙ্কাও জড়িয়ে থাকে। এই যে মানুষগুলো স্বাধীন হচ্ছে, স্বাধীনতার স্বাদ পুরো মাত্রায় পেতে যাচ্ছে, এই আনুষ্ঠানিকতা পরপরই কি ধরনের কোন ধরনের বিশৃঙ্খলা বা কোন ধরনের অরাজকতা, এই ধরনের কোন আশঙ্কা আপনি করছেন কিনা? না, প্রথমে তো যে ভয়টা জমি, যারা চলে যাওয়ার আগ্রহ প্রকাশ করছেন এবং 31 জুলাই রাতে পর যারা চলে যাবেন তাদের জমিটা কি হবে, তারা কি জমি বিক্রি করে যেতে পারছে? আমি একটা জিনিস আপনাকে মনে করিয়ে দিই, যেটা পত্রিকা মারফত, আপনার পত্রিকা থেকে জেনেছি, প্রথম আলো থেকে, যে শেষ মুহূর্তে কিন্তু একটি চক্র শেষ চেষ্টা চালিয়ে যাচ্ছে সাদা কাগজে জমি কিনে রাখার অপচেষ্টা। এক হচ্ছে যারা চলে যাবেন তাদের জমি কি হবে, তারা কি বিক্রি করে যেতে পারবেন, বা তারা সাদা কাগজে হোক আর যে কোনো ভাবেই, অথবা নূর ভাই যেটা বলতে চাচ্ছিলেন যে তারা কি অদল বদল করতে পারবেন, যেটা 1947 সালের পরে বাংলাদেশ ভারতের মধ্যে হয়েছে, সেটার সুযোগ নেই, কারণ ওখান থেকে কেউ আসছে না, সুতরাং অদল বদল হচ্ছে না। একটা হচ্ছে যে ছিটমহলে যারা থাকবেন, যারা এখন ভোগ দখল করছেন জমি বা বসত বাড়ি তাদের, সেখানে মানে ক্ষমতাবানদের, এতদিন কিন্তু ক্ষমতাবানরা প্রকাশ্যে এভাবেই করতে পারেনি, দখল করতে পারেনি, সেখানে জবরদস্তি করতে পারেনি, কিন্তু এটা কিন্তু একই সঙ্গে এই জবরদস্তিরও সুযোগ হলো, তাদের স্বাধীনতার যেমন সুযোগ অবারিত সুযোগ হলো, তারা যেমন মূল ভূখণ্ডের সঙ্গে মিশে যেতে পারবে, আবার সেখানকার মানুষের উপর অত্যাচার নির্যাতন, সবলের অত্যাচার নির্যাতনের আশঙ্কা আছে। সে কারণেই দ্রুত 3টি বিষয় করা উচিত। এক হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষার জন্য দ্রুত মানে জরুরি ব্যবস্থা, দ্বিতীয় হচ্ছে ভূমি রক্ষার জন্য জরুরি ব্যবস্থা, তৃতীয় হচ্ছে সেখানে দ্রুত মানে হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, যোগাযোগ, যাতে সেই মানুষগুলো ন্যূনতম নাগরিক সুবিধা পেতে পারে। এটি আরেকটা হচ্ছে যে সার্বিকভাবে আইন শৃঙ্খলা সেখানে যেমন খুনের বা ডাকাতির ঘটনা ঘটছে, ভূখণ্ডেও তো আসছে, বিচার হয়নি, সুতরাং তারা বিচারের আওতায় আসছে। এখন কথা হচ্ছে যে আমাদের রাষ্ট্রীয় প্রশাসন এটাকে কোন দৃষ্টিভঙ্গিতে নেয়। তাদের এতদিন আমরা আমাদের যে সীমানার বাইরেই রেখেছিলাম, বা তারা আইনগতভাবেই বাইরে ছিল, এখন সীমানার মধ্যে এসেছে, কিন্তু আমরা তাদেরকে সীমানার মধ্যে মনে করি কিনা, অর্থাৎ এই প্রশাসন, এই রাষ্ট্র যদি তাদেরকে একীভূত করতে চায়, আত্মীকরণ করতে চায়, শুধু এটা তো এই ভূমি তো আর চলে যাচ্ছে না, শুধু বলে দেওয়া হলো যে তারা বাংলাদেশেরই অংশ, তাহলে তাদের জীবনযাত্রা তো মান বাড়ছে না, তাদের সুযোগ সুবিধা বাড়ছে না। সেই সুযোগ সুবিধা বাড়ার জন্য এতদিন যে বঞ্চনা ছিল সেই বঞ্চনার অবসান ঘটাতে হবে, ন্যূনতম নাগরিক সুবিধা দিতে হবে, মৌলিক চাহিদাগুলো পূরণ করতে হবে। হাট বাজার থেকে হাসপাতাল, স্কুল, কলেজ, সেগুলো প্রতিষ্ঠা করতে হবে, এবং সেখানে শিক্ষার হার সবচেয়ে কম, কারণ খুব কম। এক হচ্ছে দারিদ্র্যের কারণে, দ্বিতীয় হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠান না থাকার কারণে। কিভাবে সেই শিক্ষার আলো ছড়ানো যায়, অর্থাৎ এতদিন যারা অন্ধকারে ছিল তাদেরকে আলোয় নিয়ে আসা, সেটি শুধু পতাকা সম্ভব না, সেজন্য প্রয়োজন রাষ্ট্রের কি বলে দৃষ্টিভঙ্গি, সদিচ্ছা এবং তার বাস্তবায়ন, অন্তত খুব দ্রুত মৌলিক অধিকারগুলো নিশ্চিত করা। নূর খান লিটন, একজন দর্শকের প্রশ্ন ছিল যে এ পর্যন্ত যে ধরনের অপরাধ, হত্যাকাণ্ড ঘটেছে, এগুলোর বিচার আসলে আমি জানি না আইনের ব্যাখ্যা আপনার কাছে কতখানি রয়েছে, বা আপনি কতটুকু বলেন, মানবাধিকারের দৃষ্টিকোণ থেকে আপনি কি বলবেন মানবাধিকার কর্মী হিসেবে, যে যারা এই ধরনের দুর্দশা বা অপরাধ কর্মকাণ্ডের শিকার হয়েছে, ভিকটিম হয়েছে, তাদের বিচার, মানে তারা কিভাবে বিচার পেতে পারে? সেখানে 86টা মার্ডার হয়েছে বিভিন্ন বাংলাদেশে, ভারত ছিটমহলের মার্ডার গুলো 86টা মার্ডার হয়েছে গত 70 বছরে। প্রথম হচ্ছে যে
খুন খারাপির ব্যাপারে যেটা মনে হয় সেটি হচ্ছে যে এই বিনিময় মানে ছিটমহল যখন বিভিন্ন রাষ্ট্রের অধীনে চলে আসবে, দুটো রাষ্ট্রের জায়গায় চলে যাবে, একটা জটিলতা থাকবে। কিন্তু তারপরেও যদি রাষ্ট্র চায়, তাদের সদিচ্ছা যদি মনে করে, একটা হত্যাকাণ্ড দীর্ঘদিন পরেও বিচার করা সম্ভব। প্রশ্ন হচ্ছে এই হত্যাকাণ্ডগুলো লিপিবদ্ধ হয়েছে কিনা। তো অধিকাংশ ক্ষেত্রে আমার জানা ইনফরমেশনে 1-2টি ছাড়া কোনো মামলাই রেকর্ড হয়নি আমার জানা মতে। এখন প্রশ্ন হচ্ছে যে দুটি আলাদা রাষ্ট্র হয়ে যাবে, কিন্তু হত্যাকাণ্ডের স্থান কিন্তু থাকছে, হত্যাকারীও কিন্তু নিশ্চয়ই চিহ্নিত করা সম্ভব। তো সেই ক্ষেত্রে এখানে একটা জটিলতা থাকলেও দুই দেশের সদিচ্ছার উপরে এখানে সম্ভব মানে ওই মামলাগুলো রুজু করা বা ওই মামলাগুলো যে দুই একটি ক্ষেত্রে যে মামলা হয়েছে তার চালানো আর কি, মামলাগুলো বিচারের দিকে নিয়ে যাওয়া। মনে রাখতে হবে যে এটা বিচারের আওতার বাইরে ছিল, ওরা বিচারালয়েও বুঝে নাই, কারণ সেটা ছিল না। লাশ পড়ে রয়েছে দীর্ঘদিন, আরেকটি দেশের অনুমোদন ছাড়া পুলিশ যেতে পারতেছে না, এরকম অবস্থায় বেশ কয়েকটি ঘটনা ছিল। বেশ পরে সেই লাশ 4 দিন পরে লাশ নিয়ে পোস্টমর্টেম হয়েছিল। তো তার মানে ওইটা রেকর্ড হয়েছে। তাহলে মামলা যদি রেকর্ড করা সম্ভব হয়, বিচার পাওয়া সম্ভব। এখন পদ্ধতিগুলো যে দুইটি হয়েছে, যেগুলো হয়নি সেগুলো সম্ভব, কারণ এই ক্ষেত্রে দুর্বল হতে পারে, কিন্তু প্রতিকার পাবে কিনা জানি না, কিন্তু প্রতিকার চাওয়ার সুযোগটা পাবে। আচ্ছা, আমরা ফোন নিয়ে আসেন, দর্শক রয়েছে। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। বলছিলাম স্কুলের আউখালি থেকে এই দুর্যোগপূর্ণ আবহাওয়া চলছে আমার এলাকায়, বৃষ্টি পড়ছে, তারপরেও আজকের এই আনন্দ ছিটমহল পাখি আজকে যারা আমাদের বাংলাদেশের মধ্যে এসে গেল, তাদের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য তাদের সকল অধিকার, যে অধিকার থেকে তারা কিছুদিন বঞ্চিত ছিল, ভোটার অধিকার, নাগরিক অধিকার বলেন, বেঁচে থাকার অধিকার বলেন, শিক্ষার অধিকার বলেন, স্বাস্থ্যের অধিকার বলেন, এই সকল বিষয় নিয়ে আমার জি আমরা অনেক ধন্যবাদ প্রিয় দর্শক। আমরা সেসব বিষয় নিয়ে আলোচনা করছি এবং পরবর্তী অংশ অবশ্যই এগুলো নিয়ে আরো আলোচনা করব। অনেক ধন্যবাদ আপনাকে, এবং এসব বিষয়ে আরো আলোচনার জন্য আমরা ফিরছি খুশি গিয়ে একটা ছোট বিরতি। সরি, চোখটা রক্ষা করতে পারলাম না। সাবধানে গাড়ি চালান, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। আতাশি এসি জুড়াবে প্রাণ, রাখবে হাসি খুশি। Nichon Electronics, a concern of Nichon Nilay Group. আতাশি আতাশি বেশি ভালোবাসি। Nichon Electronics, a concern of Nichon Nilay Group. আতাশি এসি জুড়াবে প্রাণ, রাখবে হাসি খুশি। Nichon Electronics, a concern of Nichon Nilay Group. সরি, চোখটা রক্ষা করতে পারলাম না। সাবধানে গাড়ি চালান, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না।
দর্শক আরেকবার স্বাগত 21 রাতে। সোহরাব হাসান, যে বিষয়গুলো আমরা আলোচনা করছিলাম যে অনেক বিষয় আপনারা এর মধ্যে নিয়ে আসছেন যে কি করতে হবে না করতে হবে, সেগুলো তো একটি প্রক্রিয়াধীন হয়তো নেই, কিন্তু প্রক্রিয়া নিতে হবে। আমি জানি না যে কতখানি নেওয়া হচ্ছে, আপনি নিশ্চয় আপনার কাছে নিশ্চয় আরো খবর রয়েছে যে কতখানি উদ্যোগ নেওয়া হয়েছে বা কতখানি এর মধ্যে আরো ইচ্ছা করলে নেওয়া যেত। না, নেওয়া যেত সেটা তো অতীত হয়ে গেছে, কিন্তু এখন কি নেওয়া প্রয়োজন এবং সরকার কি করছে? সরকার কেন, বাংলাদেশে তো অনেক এত বেসরকারি সংস্থা কাজ করে, তারাও তো সেখানে এই 50,000 লোকের জন্য অনেক কিছু করতে পারে। আমাদের 37,000 2011 হিসাব মতো হয়তো এখন সেটা 41,000, যেখানে 16 কোটি মানুষের দেশ, 41,000 মানুষের চাহিদা পূরণ এটা কিন্তু কঠিন না। সরকারের বরাদ্দ থেকেও যেমন হতে পারে, বাজেট থেকে, বার্ষিক বাজেট থেকে, আবার সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থার মাধ্যমেও এটা হতে পারে, তাদের আগ্রহ। এখন কথা হচ্ছে এই মানুষগুলো যে স্বাধীন হলো বা হতে যাচ্ছে, বা তাদের যে আবেগ উচ্ছ্বাস, তাদের যে আনন্দ, তার সঙ্গে আমরা একাত্ম বোধ করছি কিনা। এক হচ্ছে রাষ্ট্র একাত্ম বোধ করছে কিনা, তারা আনুষ্ঠানিকভাবে কোনো অনুষ্ঠান করতে যাচ্ছে না, কিন্তু নাগরিক হিসাবে আমি একাত্ম বোধ করছি কিনা। আমি যদি করি তাহলে আমারও মনে করা উচিত, আমাদেরও মনে করা উচিত যে এই নাগরিকদের প্রতি যারা 68 বছর ধরে বঞ্চিত ছিল, তাদের জন্য আমাদের কিছু করণীয় আছে। সেক্ষেত্রে আমি মনে করবো শুধু সরকার তার দায়িত্ব পালন করবে, কিন্তু বেসরকারি সংস্থা, নাগরিক সমাজ তাদেরও উচিত তাদের পাশে দাঁড়ানো। তাদের অনেকভাবেই করা যায়, কারণ আমরা যেমন সেখানে স্কুল নাই, এটা অনতিবিলম্বে এটা সরকারের দিকে, সরকারের অপেক্ষায় না থেকে নাগরিক উদ্যোগে সেখানে স্কুল প্রতিষ্ঠা করা উচিত। চিকিৎসার ব্যবস্থা করা উচিত। চিকিৎসকরা নিজেরা আগ্রহ প্রকাশ করতে পারেন যে সেখানে সপ্তাহে একদিন যিনি পার্শ্ববর্তী উপজেলা বা জেলায় দায়িত্ব পালন করে, তিনি সেখানে সপ্তাহে একদিন সেখানে এই রোগীদের চিকিৎসা দিবেন। শিক্ষকরা করতে পারেন, এবং রাষ্ট্রীয় প্রশাসন তো দায়িত্বই প্রথমত হচ্ছে সেখানে আইন শৃঙ্খলা রক্ষার। এতদিন তাদের দেখার কেউ ছিল না। আজকে তারা এই রাষ্ট্রের নাগরিক হিসেবে যেহেতু নিজেদের ঘোষণা করেছে, রাষ্ট্র যেহেতু তাদের সানন্দে গ্রহণ করেছে, সুতরাং এখানে কোনো ব্যবধান না থাকে, কোনো বৈষম্য না থাকে। এটি হচ্ছে রাষ্ট্রের দায়িত্ব, নাগরিকদের দায়িত্ব। নূর লিটন খুব চমৎকার ভাবে নিয়ে আসছেন আমাদের সোহরাব হাসান। এই জিনিসটি হয়তো অনেকেই মাথাতে আসেন যে সবকিছু সরকারের আশায় থাকতে হবে। সরকার তো অবশ্যই ব্যবস্থা নেবে, স্থায়ী ভাবে অনেক ব্যবস্থায় তাদের নেওয়া রয়েছে, নিশ্চয়ই আলোচনা সমালোচনা দাবি রাখে সে বিষয়গুলো, কিন্তু বেসরকারি সংস্থাগুলো, নাগরিক সমাজের এই মুহূর্তে সেখানে কিছু করা, ভ্রাম্যমান ক্লিনিক, ভ্রাম্যমান স্কুলও হতে পারে বা অনেক কিছু করা যেতে পারে, সেগুলো বিষয়ে উদ্যোগী ভূমিকা মানে আপনি কতটুকু জানেন যে কতখানি নেওয়া হয়েছে? উদ্বেগের থেকে, উদ্যোগের চিন্তা থেকে, যেমন আমাদের সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের কথা বলি, আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল গত 1.5-2 মাস আগে বেশ কয়েকটি ছিটমহল পরিদর্শন করেছেন, 2 দেশেরই। এবং আমরা মনে করি যে বাংলাদেশের অনেক উন্নয়নের ক্ষেত্রে যেমন বেসরকারি উদ্যোগ আছে, সরকারের পাশাপাশি ছিটমহল যখন আমার ভৌগোলিক সীমানার মধ্যে, ম্যাপের মধ্যে চলে আসবে, খুব স্বাভাবিকভাবেই সেই উদ্যোগগুলি নেওয়া হবে। এখন প্রশ্ন হচ্ছে কত দ্রুততম সময়ের মধ্যে আমরা এটা নিতে পারি। এখানে শুধুমাত্র এনজিওরই কাজ না, এখানে কিন্তু একজন নাগরিক হিসেবেও দায়িত্ব পালন করার আছে, এবং নিকটবর্তী নাগরিক যারা, তাদের পক্ষে আরো দ্রুততর সময়ে, যেমন ইউনূস ভাই যেটা বললেন যে উনি গত 8 বছর ধরে প্রতি বছর কম্বল বিতরণ করতেছেন। এই যে তখন কিন্তু এটা আমার এই রাষ্ট্রীয় মানে এই ভৌগোলিক সীমানার মধ্যে ছিল না, তারপরে উনি 2 দেশেরই মহলেও কাজটি করেছেন। আসলে এই ধরনের কাজ এখন আরো বেশি করে করতে হবে, এবং সমস্ত উন্নয়ন সংস্থা যারা আছে, যারা নিজেদেরকে ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা পার্টনার মনে করেন, তাদের প্রত্যেকের এই বিষয়ে এগিয়ে আসতে হবে, কারণ এখানে খুব বেশি জনসংখ্যা না। এইটা খুব দ্রুততম সময়ে আমাদের মূল জনস্রোতের সাথে যদি সামঞ্জস্যতা আনতে চাই আমরা, তাহলে আমাদেরকে আগামী 5 বছর বা 3 বছরের একটা মহাপরিকল্পনা নিতে হবে, শিক্ষার ক্ষেত্রে, চিকিৎসার ক্ষেত্রে,
এবং যোগাযোগ যোগাযোগ, এই তিনটি বিষয়কে গুরুত্ব দিয়ে যদি আমরা নামি সবাই, রাষ্ট্র যেমন কাজ করবে, বেসরকারি সংস্থা যেমন কাজ করবে, অনেক ব্যক্তি উদ্যোক্তা আছেন, যেমন অনেক বড় বড় প্রতিষ্ঠান আছে যাদের ওই এসএলআর কি সিএসআর কি প্রোগ্রাম আছে, যেটা অর্থাৎ তাদের লভ্যাংশের একটি অংশ তারা উন্নয়ন কাজে ব্যয় করে, তাদেরও উদ্যোগ গ্রহণ করতে হবে। এইটা যদি আমরা 3 বছর সিরিয়াসলি কাজ করি তাহলে, বা 5 বছর, তাহলে দেখা যাবে যে শিক্ষার ক্ষেত্রে একটা অগ্রগতি এসছে প্রাথমিক লেভেলে, তারপর দেখা যাবে চিকিৎসা ক্ষেত্রে একেবারেই বিপ্লব ঘটানো সম্ভব, কারণ যেহেতু জায়গাটা কম, মানুষ কম। এই উদ্যোগগুলি এখন সবাইকে নিতে হবে, এবং এই উদ্যোগগুলি দৃষ্টি আকর্ষণের জন্য আসলে দরকার ছিল সমন্বিত কিছু কর্মসূচি রাষ্ট্রের পক্ষ থেকে, অন্ততপক্ষে এই যে একীভূত হচ্ছে, মানে এই যে আমাদের সীমানার মধ্যে চলে আসছে যে ছিটমহলগুলি, আজকে একটা সরকারি অনুষ্ঠানের মধ্য দিয়ে সবাইকে যুক্ত করার একটা ব্যাপার ছিল, যেটি দেখেন শুধু ছিটমহলে আনন্দটা বেসরকারিভাবে হচ্ছে। আমরা যে ঢাকার নাগরিকরা আছি, আমরা কিন্তু এই বিষয়ে কোনো প্রোগ্রাম এখনো দেখলাম না যে কেউ গ্রহণ করেছে, যে ওই দিন টিভি টক শো ছাড়া, মানে এছাড়া তো আমরা দেখছি না। তার মানে এখানে আমাদের একটা ঘাটতি হয়তো মনের ভিতরে রয়ে গেছে, সেই ঘাটতি পূরণ করে দ্রুততম সময়ের মধ্যে কাজগুলো করতে হবে। জি, আমরা একটা ফোন নিয়ে আসি। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আমি তানভীর সিদ্দিকী, আমি শান্তিনগর থেকে বলছিলাম। জি, আমি আপনাদের অনুষ্ঠান দেখছিলাম এবং আমি নিজেকে একটু বোঝার চেষ্টা করছিলাম, ছিটমহল বাসী যারা, তাদের জায়গায় নিজেকে একটু কল্পনা করার চেষ্টা করছিলাম যে কি হতো যদি আজকে আমি সেখানে থাকতাম। এই যে 68 বছর 68টা মোমবাতি জ্বালানো হচ্ছে, এতদিন ধরে তারা একটা রাষ্ট্রহীন অবস্থায় তারা দিন কাটলেন আমাদেরই ভূখণ্ডের ভিতরে। আমরা হয়তো রিপোর্ট করতাম কিন্তু জিনিসটা ফিল করতাম না, এখন যেভাবে বুঝতে পারছি আর কি। তো আমার এই সাম্প্রতিক কালে বেশ কিছু আলাপ আলোচনা থেকে মনে হচ্ছে যে ভূমি ব্যবস্থাপনাটা ওই যে জায়গাটা আছে, এই জিনিসটা আমার কাছে মনে হয় বড় একটা সমস্যা হিসেবে আগামীতে দেখা দিতে পারে। এবং এই ব্যাপারে যদি সরকারের তরফ থেকে যদি কোনো ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে ওনারা যে বঞ্চিত ছিলেন, এখন আমরা ওনাদের জানি নাগরিক সুবিধা থেকে না করি, এবং এই বিষয়টা অত্যন্ত সহকারে দেখা যায় কিভাবে, সেটার ব্যাপারে ওনারা আরেকটু ক্লিয়ার বলবেন আর কি। অবশ্যই সাংবাদিক সুরাব হাসানকে জানতে চাইবো। সাংবাদিক সুরাব হাসান, আপনি এই বিষয়ে যে কিভাবে এই বিষয়টি যথেষ্ট গুরুত্বের সঙ্গে অতি সত্বর এর নিষ্পত্তি করা যায়? যে গুরুত্বের সঙ্গে তো বটেই। প্রথমত হচ্ছে যারা যেখানে আছে ভোগ দখল করছেন বা বসত করছেন, সেটি তার কাগজে লেখা থাকুক বা না থাকুক, যেহেতু তাদের মানে আমাদের আইন অনুযায়ী জমি রেজিস্ট্রেশন বা এরকম কোনো কাগজপত্র নেই, তার ভোগ দখলই হবে, তার দখলই সত্য। সেটি মেনে নিয়ে ওই জমির বা ওই সম্পদের মালিকানা তাদেরকে নিশ্চিত করতে হবে, এবং অন্য কেউ তাদের উপর জবরদস্তি না করতে পারে, এই জমি দখলে না নিতে পারে। এমনকি অনেক সময় দেখা যাবে যে মানে কোনো প্রকল্পের নামে, কোনো প্রজেক্টের নামে তারা হয়তো জমি আত্মীকরণের করার চেষ্টা করতে পারে। সেখানে সরকারের সতর্ক পাহারা দিতে হবে এবং এটা রোধ করতে হবে। দ্বিতীয় হচ্ছে যে তাদেরকে যদি জানানো হয়, মানে তাদেরকে যদি আমরা আমাদের আচরণ দিয়ে, রাষ্ট্র তার আচরণ দিয়ে জানানো হয়, তারা আমাদেরই লোক এবং আমরাও তাদের, সুতরাং সেখানে বড় সমস্যা হওয়ার কথা না। আমি আপনার কাছে একটি বিষয় জানতে চাইছি, যে বিষয়টা আমাদের কাছে অনেকটা রহস্যজনক ঠিক বলবো না, কিন্তু প্রশ্নবিদ্ধ, যে প্রশাসনিক ভাবে আনুষ্ঠানিকতা কেন এটা করা হলো না। যদিও আমরা জানি যে রাত 12টা 1 মিনিটের পরে, অর্থাৎ আজকে 31 তারিখ যাওয়ার পরে 12টা 1 মিনিটের পরে সেখানে পতাকা উড়বে, বাংলাদেশের ভূখণ্ডে বাংলাদেশের পতাকা উড়বে, ভারতের ভূখণ্ডে ভারতের পতাকা উড়বে, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারপর থেকে তাদের বিচারণ ঘটবে। কিন্তু প্রশাসনিকভাবে এখানে হয়নি কেন, এর উত্তর আমরা যেমন জানি না। ভারতের ক্ষেত্রে কি, আপনি কি এর উত্তর কি জানা আছে আপনার? ভারতের বাংলাদেশে যেভাবে কোনো সরকারিভাবে কোনো উদ্যোগ নেয় নাই, ভারতও কোনো উদ্যোগ নেওয়া হয়নি। আমরা ছিটমহল সমন্বয় কমিটি, যেমন আজকে আমরা বাংলাদেশের, আগামীকালকে আমরা বাংলাদেশের পঞ্চগড়ের প্রতিটি ছিটমহল, কুড়িগ্রামের প্রতিটি ছিটমহলে, লালমনিরহাটের প্রতিটি ছিটমহলে আমরা 48টি মোমবাতি করি জ্বালাবো। 68টা মুসলিম পরিবারের সদস্যরা 48টি মোমবাতি এবং হিন্দু পরিবারের সদস্যরা 48টি প্রদীপ জ্বালবে। এবং আরেকটা জিনিস হলো যে আমরা কিন্তু আগামী
1 তারিখে পঞ্চগড়ে আমাদের ছিটমহল সমন্বয় কমিটির সমাবেশ আছে, লালমনিরহাটের পাটগ্রামে সমাবেশ আছে, কুড়িগ্রামে ডাসিয়া ছড়াতে আমাদের সমাবেশ আছে। ছিটমহল সমন্বয় কমিটি আমরা দিনব্যাপী কিছু প্রোগ্রাম আমরা হাতে নিয়েছি। সেখানে আপনার খেলাধুলা, সঙ্গীত, ছিটমহলের উপরে নাটক, যেটা পঞ্চগড়ে গারাদি ছিটমহলে আপনার নাটক হবে, ছিটমহলের উপরে নাটক হবে। সেখানে একটা মেলা আজকে সকাল থেকে অনেক জায়গায় নৌকা বাইচ শুরু হয়ে যাচ্ছে, ক্রীড়া মানে খেলাধুলার প্রতিযোগিতা শুরু হচ্ছে, বিভিন্ন ধরনের আনন্দ উৎসবের মধ্যে শুরু হয়ে আমি যাচ্ছে। একটা কথা বলি আপনাকে, যেমন পঞ্চগড়ের ডিসি আগামী কালকে 12টা 1 মিনিটে উনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে গারাতি ছিটমহলে তিনি আনুষ্ঠানিকভাবে, কিন্তু এক ধরনের তবে জেলা প্রশাসকদেরকে সরকার কঠিন নির্দেশনা দেওয়া আছে ছিটমহলগুলোতে যাতে আইন শৃঙ্খলাটা মানে ভালোভাবে থাকে। কিন্তু আমরা একটা জিনিস কিন্তু হতাশ, যেটি সৌরভ ভাই এবং ভাইয়ে বললেন যে আমাদের দেশে যেমন আমরা করিনি তেমন ভারতীয় সরকারও কিন্তু এই কাজটি করে নাই। কারণটি কি? কারণ এটা যৌক্তিক ব্যাখ্যাটা হচ্ছে যে 31শে জুলাইয়ের আগ পর্যন্ত এই ল্যান্ডটা হচ্ছে ভারতের, আর ওই ল্যান্ডটা হচ্ছে বাংলাদেশের। বললো যে হেড কাউন্টিং হয়েছে, যে নূর খান লিটন বললেন যে এইগুলো যদি হতে পারে, সম্ভবত আপনিও বলেছেন এইগুলো যদি হতে পারে, তাহলে এগুলো এক ধরনের হতে পারে যে এক ধরনের ভ্রান্ত একটা, এটা হচ্ছে এক ধরনের ভ্রান্ত একটি ভয়। এগুলো আসলে বাস্তবিক অর্থে ছিটমহল গুলোকে মানুষ দুই দেশে আন্ডারস্ট্যান্ডিং মাধ্যমে হচ্ছে, সরকার সমস্যা কি? আর একটা হতে পারে 111টি ছিটমহল যেহেতু কোনটায় করবে, কোথায় করবে, তাহলে একটাই করলে অন্যেরা তো আর সেটা মানে অন্য ছিটমহলের বাসিন্দারা সেই সুযোগটা পাচ্ছে না। এটাও সরকার একটা বিবেচনা, প্রশাসন একটা বিবেচনা থাকতে পারে। কিন্তু যেটি ইনুস সাহেব বললেন যে স্থানীয় মানে ওই যে এলাকার ডিসি বা ইউএনও তারা যদি উদ্যোগ নেন এবং সেটা ভিডিও মানে আমরা দেখেছি যে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠান উদ্বোধন করে, এখন ডিসিরাও যদি ভিডিও কনফারেন্সের মাধ্যমে করতে হয় বা ইউএনও ভিডিও কনফারেন্সের মাধ্যমে করতে হয়, সেটা দুর্ভাগ্যজনক। কারণ কাছাকাছি এলাকায় যাবেন, সেখানে এই স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলবেন, তাদের কথা শুনবেন, তিনি তার রাষ্ট্রের পক্ষে, সরকারের পক্ষে যা বলার বলবেন। এটাই হচ্ছে একটা সৌহার্দ্যের নিদর্শন হতো। সেটাই আমার কথা হচ্ছে যে এই 4টি জেলা যদি আমরা মূল ধরি, পঞ্চগড়, লালমনিরহাট বা কুড়িগ্রাম এবং রংপুর, এই 4টি জেলা থেকে কি সরকারি পর্যায়ে কর্মকর্তা 111 জন ছিলেন না? যে 111 জন কর্মকর্তা 111টি যদি কেউ মন খারাপ না করে, কোনো জনসংখ্যাই নেই। আচ্ছা, তো সেক্ষেত্রে আরো কমে আসতো না। এটা আবার আমরা শুধু আমলাদের উপর চাপাই কেন, স্থানীয় যে জনপ্রতিনিধি তারা কেন এগিয়ে আসলেন না? তারা কেন এগিয়ে আসলেন না? আমরা জানি না যে আরো 23 ঘন্টা আছে। এই আমাদের বক্তব্য শোনার পর আন্তরিক ডিসিরা কিন্তু 4 জেলার জেলা প্রশাসক খুব আন্তরিক। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 4 জেলা প্রশাসকদেরকে কঠিন ভাবে পুলিশ সুপারকে নির্দেশনা দেওয়া আছে ছিটমহলগুলোতে যাতে কোন রকম কোন বিশৃঙ্খলা না ঘটে। আপনার কাছে আমার শেষ প্রশ্ন, যে বিষয়গুলো আমরা আলোচনা করছিলাম যে অতি দ্রুত এই ব্যবস্থাগুলো নেওয়া হবে, যদি অতি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয়, যে মানুষগুলো এতদিন স্বাধীন হয়ে পরাধীনতা শৃঙ্খলা আবদ্ধ ছিল, তারা আবার পূর্ণ মাত্রায় রাষ্ট্রীয় স্বীকৃতি পাওয়ার পর আবারও যদি বৈষম্যের শিকার হয়, যদি তাদের মৌলিক অধিকারগুলো অতি দ্রুত নিশ্চিতকরণ না করা হয়, এই বৈষম্যের থেকে মানে মানসিকতা থেকে তারা কি আবার কোন ধরনের বিশৃঙ্খলা সেই অঞ্চলগুলোতে সৃষ্টি হতে পারে কিনা? প্রথম হচ্ছে দেখেন, সহসাই কোনো বিশৃঙ্খলার সম্ভাবনা আমি দেখি না। আরেকটা হচ্ছে যে বাংলাদেশে এখনো সংবাদপত্র, মানবাধিকার সংগঠন, তারপরে সামাজিক সংগঠনগুলো সক্রিয় আছে। আর বিশেষ করে যারা এই ছিটমহল নিয়ে যাদের উদ্বেগ আছে, চিন্তা আছে, তারা কিন্তু এই মুহূর্তে ওয়াচডগের মতোই কাজ করছে। যেমন আমি আবারও বলি যে আইনুল সালিসেন্দ্রের ইতিমধ্যে 3 জন প্রতিনিধি গিয়েছিলেন ছিটমহলে, সুলতানা আপা, টিপু সুলতান, আবু আহমেদ ফয়জুল কবির। এবং আমরা কিন্তু তখন থেকেই আমরা একটা চিন্তা করেছি যে এই যে সামনে যে সমস্যাগুলো ওরা ফেস করতে পারে, যে কথাগুলো উঠে আসলো আজকের আলোচনায়, এগুলো কিন্তু আমরা কিন্তু আগেই চিহ্নিত করেছি যে সবচেয়ে বড় সমস্যা হবে মানে ভূমি ব্যবস্থাপনা, বিশেষ করে ভূমি নিবন্ধনের পদ্ধতি ঠিক না করা। মানে একটা পদ্ধতি ঠিক করতে হবে, 1। 2 নাম্বার হচ্ছে আরেকটি যে প্রশ্ন, যে জমি বিনিময় না হলেও এই জমির হস্তান্তরিত জমির টাকাটি কিভাবে বিনিময় হবে, সেটির একটি পদ্ধতি বাইর করতে হবে 2 রাষ্ট্রের। কারণ এখানে যদি সেই পদ্ধতিটা না থাকে, তাহলে যিনি ওখানে যাবেন
কারণ যাওয়ার সংখ্যাটা আছে, আসার সংখ্যা তো নেই। নাই। তো যাওয়ার যিনি যাবেন তাকে কি আমরা শেষ পর্যন্ত টাকা দিয়ে আবার রাস্তা থেকে নিয়ে নিব কিনা, যেটা ইতিহাস আছে, ওরকম কোন ঘটনা যাতে না ঘটে সেদিকটা আমাদের খেয়াল রাখতে হবে, মনে রাখতে হবে। শুধু এই দেশের সংবাদপত্র, এই দেশের মানবাধিকার সংগঠন বা সামাজিক সংগঠনই এটা খেয়াল রাখে না, ভারতে কিন্তু আমাদের চেয়েও সক্রিয় সংগঠনগুলো। অবশ্যই আমরা সেই সব বিষয়ে আলোচনা আশা করব। অনেক ধন্যবাদ সাংবাদিক সোহেল হাসান, ধন্যবাদ নূর খান লিটন, ধন্যবাদ এস এম ইউনুস। দর্শক, অবশ্যই শেষ করব যে নতুন দিনের প্রত্যাশা নিয়ে, যে সূর্যোদয় ঘটছে এই 162টি ভূখণ্ড, ক্ষুদ্র ভূখণ্ডের মানে ভূখণ্ডের ক্ষুদ্র অংশগুলোতে, ভারত এবং বাংলাদেশ দুই অংশেই যে মানুষগুলো পূর্ণ মাত্রায় স্বাধীনতা পাচ্ছে, রাষ্ট্রীয় স্বীকৃতি পাচ্ছে, তারা যেন কোনো প্রকারের বৈষম্য শিকার না হন এবং তাদের জীবন যাত্রা যেন সবকিছুই মৌলিক অধিকারের পর্যায়ে খুব দ্রুত চলে আসে। এবং অবশ্যই আবারও তাদের প্রতি আমাদের বিপ্লবী সালাম, অভিনন্দন, শুভেচ্ছা, শুভরাত্রি।